অরূপদা এসো এসো, বৌদি এসো, বসো। উফ, কতদিন পর যে তোমাদের সঙ্গে দেখা। আর বলো না নীলাদ্রি, ব্যাঙ্গালোরে থাকতে থাকতে না আমি একদম হাঁপিয়ে গেছিলাম। উফ বাবা, ভালো করে কারোর সাথে বাংলাতে কথা বলতে পারছি না, রিলেটিভদের সাথে দেখা করতে পারছি না, এমনকি বাড়ির পাশে কাকিমার সাথে পিএনপিসি পর্যন্তও করতে পারছি না। শেষে তোমার অরূপদাকে বললাম যত তাড়াতাড়ি সম্ভব যেভাবেই হোক নিজের শহরে ট্রান্সফার নাও, আমি আর এখানে থাকতে পারছি না। তা তোমরা কতদিন যেন ছিলে ওখানে? প্রায় 1 বছর 2 মাস। তোর বিয়েতেও তো আসতে পারিনি। তা আসবে কি করে, আমার বিয়ে তো হলে সবে 8 মাস। তোমরা তো তখন ব্যাঙ্গালোর সিটির হাই রাইজ বিল্ডিং এ। ছাড়ো তো হাই রাইজ, ওখানে আমার দম বন্ধ হয়ে যেত। আমার ওই ছোট্ট বাড়িটাই অনেক ভালো। এখন তো আমরা এসে গেছি, এসো না একদিন। হ্যাঁ যাব, আর পামেলাকে সঙ্গে নিয়েই যাব। বিয়ের পর তো সেভাবে কোনো রিলেটিভদের বাড়িতে যাওয়া হয়নি, যাব। তোমার বিয়ের কথাটা শুনলে সবচেয়ে বড় দুঃখ আমার মাথা চাড়া দিয়ে ওঠে। কি সেটা জানি না তো। ও তুমি জানো না, নীলুর বিয়ে নিয়ে কত আশা ছিল, সুন্দর করে সাজবো গুজবো জমিয়ে খাওয়া দাওয়া করবো, কিছুই তো হলো না। চিন্তা করো না, 1 বছরের অ্যানিভার্সারিটা খুব বড় করে করছি, তখন না হয় পুষিয়ে নিও। কিন্তু হ্যাঁ, বেশি সেজো না কিন্তু। কেন? তুমি আগের থেকে আরো সুন্দরী হয়ে গেছো, এরপর সাজলে আমার মনটাকে তো আর বেঁধে রাখতে পারবো না। বুঝতেই পারছো, নতুন বিয়ে করেছি। মারবো পেটে এক ঘুষি, বিয়ে হয়ে গেল এখনো ফ্ল্যাট করার স্বভাবটাই গেল না। সে আবার কি কথা, বিয়ে হয়ে গেল বলে সবকিছু ভুলে যাবো পুরনো? এটা কিন্তু ঠিক নয়, কি বলো অরূপদা? আমি এর মধ্যে নেই, এ তোমাদের দেওর বৌদির নিজস্ব ব্যাপার। দাঁড়াও, আমি তোমার বউকে গিয়ে বলছি। কোথায় সে, কি যেন নাম ওর? পামেলা তাই না? হ্যাঁ, সে তোমরা আসবে বলে তো সেই বিকেল থেকে সাজতে বসেছে। কই গো, আর কখন আসবে? আসছি। না গো বৌদি, তোমার দেওর বাড়িয়ে বাড়িয়েই বলে, আমি মোটেই সাজছি না। এসো এখানে বসো, সরে যাও তো, আসো। সেটা আমি জানি নীলুর একটু বাড়িয়ে বলার স্বভাব আছে, কিন্তু তুমি যে ভীষণ সুন্দরী সেটা কিন্তু আমি একদম বাড়িয়ে বলছি না। ধ্যাত, তুমিও বাড়িয়ে বলছো। ও মা, লজ্জা পেলে যে তোমাকে আরো সুন্দর দেখতে লাগে। বাড়িয়ে বলা স্বভাবটা কিন্তু আমার না, বৌদির। সেটা বৌদি এখনো ছাড়তে পারেনি। বাজে কথা বলো না তো। বলছি শোনো না, দেখো নীলুর বউটা অপূর্ব সুন্দরী হয়েছে না? দেখো আমি অত শত বুঝি না, আমার তো বেশ ভালোই লাগবে। তা যাক, তোরা এর মধ্যে কোথাও ঘুরতে টুরতে গেছিলি, মানে হানিমুনে? না, সেভাবে তো এখনো কোথাও যাইনি, তবে ভাবছি মাস 2 পরে কাছাকাছি কোথাও ঘুরে আসবো, যেমন ধরো লখনৌ বা রাজস্থানের কোথাও। বিয়ের পরে হানিমুনে কেউ লখনৌ রাজস্থানে যায়? গোয়া যা, ব্যাংকক যা। আসলে কি বলতো অরূপদা, পামেলার না এই পুরনো ঐতিহাসিক স্পটগুলো খুব পছন্দ, যেমন ধরো সৌধ, কেল্লা, এইগুলো। বাহ, এটা খারাপ না। পুরনো জিনিস নতুন করে চর্চা করাটা ভীষণ জরুরি, তাতে বর্তমানটাও ভালো থাকে। বিখ্যাত মানুষেরা বলেছেন অতীত বর্তমান ভবিষ্যৎ এক সুতোয় বাঁধা, কিন্তু কখনো কখনো কেউ যদি অতীতকে বর্তমানের সঙ্গে, বর্তমানকে ভবিষ্যতের সঙ্গে, কিংবা ভবিষ্যৎকে অতীতের সঙ্গে জোর করে বাঁধতে যায়, তাহলে সেই ফাঁস থেকে জন্ম নেয় এক অপরাধ, যে অপরাধ ঘটিয়ে ফেলতে পারে খুনের মতো এক ভয়াবহ ঘটনা। নমস্কার, আমি খড়দা থানার অফিসার ইনচার্জ রাজা মুখার্জি। ক্রাইম ডায়েরিতে নিয়ে এসেছি আজকের এমন এক ঘটনা, যেখানে রয়েছে অতীত বর্তমান ভবিষ্যৎকে এক সুতোয় বাঁধতে যাওয়ার ফাঁস থেকে মুক্তি পাওয়ার জন্য এক জঘন্য অপরাধ। লাশ কোথায়? স্যার ওপরে, ফ্ল্যাট নাম্বার 2B। তো লাশের হদিশ কি করে পাওয়া গেল? স্যার আশেপাশের লোকজন ওই পচা গন্ধ পেয়ে পুলিশকে ফোন করেছিল। চলো ওকে স্যার, দেখা যাক। আসুন স্যার।
ঠিকই, এনেকে তো আমি চিনি। চেনেন? হ্যাঁ। কিভাবে স্যার? কিভাবে 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 হ্যাঁ, মনে পড়েছে। ভিকটিমের নাম অরূপ ঘোষ। কাল সকালবেলা আমাদের থানায় ওনার নামে মিসিং ডায়েরি হয়েছে। স্যার আসতে পারি? হ্যাঁ, আসুন। বলুন, কি হয়েছে? আমি সৈনী ঘোষ। আমার স্বামী অরূপ ঘোষ কাল রাত থেকে মিসিং। কালকেও অফিসে বেরিয়েছিল সকালে, রাতে বাড়ির ফেরার কথা, কিন্তু এখনো বাড়ি ফেরেনি। হ্যাঁ, তো আপনি কাল রাত্রে থানার না এসে সকালে এলেন, কি ব্যাপার? আমি বলছি স্যার। আপনি কে? আমি নীলাদ্রি সেন। অরূপ ঘোষ আমার মামাতো দাদা। আচ্ছা, ঠিক আছে, আপনারা বসুন। হ্যাঁ, এবার বলুন। আসলে অরূপদা যখন রাত্রে ফিরতে দেরি করছিল, তখন বৌদি একে ওকে ফোন করে খবর নিচ্ছিল। ঠিক তেমনই আমাকেও ফোন করেছিল। আমি বললাম রাতটা ওয়েট করে যাও, যদি না ফেরে তাহলে কাল সকালে থানায় যাব, আর আমিও যাব তোমার সঙ্গে। তো আপনি আপনার বৌদিকে কাল রাত্রে থানা না এসে সকালে থানা আসার সাজেশনটা দিলেন কেন? আপনার কি ব্যাপারে কোনো পূর্ব অভিজ্ঞতা আছে? হ্যাঁ স্যার, আমি বলছি। আমি আর অরূপ 1 মাস হলো ব্যাঙ্গালোর থেকে শিফট করেছি। আমরা 1 বছর ব্যাঙ্গালোরে ছিলাম। ওখানেও 4-5 দিন এরকম করেছে, রাতে বাড়ি ফেরেনি। আমাকে না জানিয়ে বন্ধুর বাড়িতে গিয়ে পার্টি করেছে, তাও আবার ওর ফোনটা অফ করে রেখে। আপনিও কি ওনাদের মতো ব্যাঙ্গালোরে ছিলেন? না স্যার, আমি বরাবর এখানেই থাকি, আর এখনো এখানেই আছি। তো আপনি অরূপবাবুর অভ্যেসটা জেনেও এই বৌদিকে কাল রাত্রে থানায় না এসে সকালে আসার পরামর্শ দিলেন কেন তাহলে? অরূপ অনেক দিন বাড়িতে ফেরেনি, বন্ধুর বাড়ি থেকে পার্টি করেছে, এই সমস্ত কথা আমি নীলাদ্রিকে জানাই ফোনে। আরে আজকালকার দিনে এটা খুব একটা কঠিন কাজ নয়, তাই না স্যার? মিসেস ঘোষ, আপনি হঠাৎ করে রেগে যাচ্ছেন কেন? রাগ করাটা কি স্বাভাবিক নয়? মানুষ বিপদে পড়েই থানায় আসে, থানায় এসে যদি তাকে হ্যারাসমেন্টের সম্মুখীন হতে হয়, সে তো রাগ করবেই। কাম ডাউন, কাম ডাউন। দেখুন মিসেস ঘোষ, পুলিশের অনেক জ্বালা জানেন। এই 7-8 মাস আগে একদিন দুপুরবেলা দেওর আর বৌদি এসে আমাকে বললেন যে তাদের স্বামী, মানে বৌদির স্বামী আর দেওরের দাদা মিসিং হয়েছেন গতকাল। ঠিক তার 4-5 দিন পর জানা গেল তার দাদা মার্ডার হয়েছেন 6 দিন আগে, মানে যেদিন তারা দুজনে মিলে এসে মিসিং ডায়েরিটা করেছিলেন। আমরা তদন্ত করে জানতে পারি যে ওই দাদাকে মার্ডারটা করেছেন এই দেওর আর বৌদি মিলে। আর আশ্চর্যের কথা কি জানেন, ওই লাশের হদিশ লাগাতে দেওর আর বৌদি মিলে আমাদের 1.5 দিন সময় লাগিয়ে দিয়েছিল। একটা কথা তো কিছুতেই বুঝতে পারছি না স্যার, এইসব কথা আপনি আমাদের শোনাচ্ছেন কেন? মানে আপনার কি মনে হয় আমরা কি এমন কিছু করেছি? দেখুন, মুখ দেখে তো কিছু বোঝা যায় না। হ্যাঁ, ধরে নিচ্ছি আপনারা কিছু করেননি, কিন্তু আপনাদের মতো সেদিনও কিন্তু তারা এসে এই কথাই বলেছিল। যাই হোক, অরূপবাবুর কোনো ছবি এনেছেন? হ্যাঁ আছে। এটা কবেকার? বছরখানেক আগে ব্যাঙ্গালোরে তোলা। রিসেন্ট কোনো ছবি নেই? না, যা আছে ফোনেই আছে, প্রিন্ট করা নেই। ঠিক আছে, দরকার নেই। আপনি এক কাজ করুন, এসআই পাশের ঘরে আসেন, আপনারা ওখানে যান আর আপনার ওয়াপে ছবিগুলো দিয়ে দিন। আর এসআই হয়তো আপনাকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করতে পারে। আপনারা এখন আসুন। সুধাংশু, তোমার কাছে দুজনকে পাঠিয়েছি, একটু কথা বলে না। ওকে। হ্যাঁ, আমাদের এসআই সুধাংশু দাস এই কেসটা হ্যান্ডেল করছে পূজা। কিন্তু সুধাংশুবাবু পাওয়ার আগে যে আমরা এইভাবে খুঁজে পাবো, এটা তো আমি এক্সপেক্টই করিনি। যাই হোক, তুমি সুধাংশুবাবুকে খবরটা দাও যে আমরা অরূপবাবুকে পেয়েছি, আর ভিকটিমের বাড়িতে খবরটা দিতে বলো। স্যার, মিসিং ডায়েরিটা কবে হয়েছে বললেন? গতকাল সকালে 4 নভেম্বর, আর উনি মিসিং হয়েছেন 3 নভেম্বর, আগের দিন। স্যার, বডির হালাত দেখে আর যে টাইপের পচা গন্ধ বেরোচ্ছে, তাতে কিন্তু আমার মনে হচ্ছে লাশটা বেশ পুরনো। আর আপাত দৃষ্টিতে ফরেনসিক ডিপার্টমেন্টও বলছে যে লাশটা পুরনো। স্যার, আমার কি মনে হয় জানেন, এই খুনটা 3 তারিখে দুপুরে হয়েছে। আমারও তাই মনে হচ্ছে, তোমার কথার সঙ্গে আমি একমত। কিন্তু আপাত দৃষ্টির উপর ভিত্তি করে কোনো কিছু ডিসিশন নেওয়াটা ঠিক হবে না। আর পোস্টমর্টম রিপোর্ট না এলে আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি না পূজা। দেখো, এটা যে খুন সেটাও কিন্তু এখন শিওর হয়ে বলা যায় না। রাইট স্যার, তবে আমার মনে হয় যদি এটা খুন হয়ে থাকে তাহলে পেটে ছুরি দিয়ে স্ট্যাব করে খুনটা করা হয়েছে। দেখো, ছুরি কি ছুরি জাতীয় সেটাও কিন্তু এক্ষুনি বলা যাচ্ছে না, যতক্ষণ রিপোর্টটা না পাচ্ছি আমরা। আর ফরেনসিক রিপোর্ট যত তাড়াতাড়ি আমরা পাবো, তত তাড়াতাড়ি কিন্তু এই কেসটা শুরু হবে। রাইট স্যার। ও বাই দ্য ওয়ে পূজা, এই ফ্ল্যাটটা কার নামে?
জানি না স্যার। ঠিকই, এই কেসটা জানাটা খুব জরুরি পূজা, দেরি হয়ে যাচ্ছে প্রচন্ড। তুমি ইমিডিয়েটলি সাব রেজিস্ট্রারে ফোন করো, ওখানে ফোন করে ওদের রেজিস্টার রেকর্ড বার করে রেজিস্টার ডিড ঘেটে এই মালিকের নামটা খুঁজে বার করতে পারো, আর ইমিডিয়েটলি আমাদের জানাতে পারো। ওকে স্যার। হ্যালো, আমি খদ্দা থানার এসআই বলছি। ফ্ল্যাট নাম্বার 308/5। আচ্ছা, হ্যাঁ আমার ইনফরমেশন লাগবে। ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে। ওকে স্যার, আধ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবে বললো। বেশ, যত তাড়াতাড়ি নাম্বারটা পাওয়া যাবে তত তাড়াতাড়ি কিন্তু সুতো আলগা হবে, আর নাম্বারটা পাওয়ার সঙ্গে সঙ্গে থানায় আসতে বলবে। আর আপাতত তুমি বডিটাকে মর্গে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। চলো। আপনি দীপক বাড়ি? হ্যাঁ ম্যাডাম। আপনার কাছে আমাদের একটাই প্রশ্ন, সেদিন অরূপ ঘোষ একা ফ্ল্যাটে আসেনি, আপনিও সঙ্গে ছিলেন। আমি ছিলাম না ম্যাডাম, অরূপ একাই ছিল। উনি একা আসেননি, আমাদের কাছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। তাহলে হয়তো অরূপ অন্য কাউকে সঙ্গে করে নিয়ে এসেছিল। মানে ঠিক বুঝলাম না তো, মানে ফ্ল্যাটটা তো আপনার? হ্যাঁ, ফ্ল্যাটটা আমার, কিন্তু এর পিছনে একটা বড় ইতিহাস আছে। কি ইতিহাস? ম্যাডাম, ফ্ল্যাটটা 15-16 বছর আগে, মানে 15-16 বছর আগে আমি ফ্ল্যাটটা কিনেছিলাম। আমার ফ্যামিলি ব্যবসায়ী ফ্যামিলি, তাই অনেক ছোট থেকে আমি ব্যবসা স্টার্ট করি। আর যেহেতু সেই সময় আমার বন্ধুরা কেউ পড়াশুনো করছে আর কেউ বেকার, তাই পিকনিক বলুন বা ঘুরতে যাওয়া, পার্টি, সব খরচা কম বেশি আমি বিয়ার করতাম। আর সে বছরই বিজনেসে রামসাম একটা লাভ করি, আর বন্ধুরা সবাই আবদার করে একটা ফ্ল্যাট নিতে হবে। ফ্ল্যাটে ওনার হিসাবে আমার নাম থাকতে পারে, কিন্তু আমরা চারজনই ওটা ব্যবহার করব। ওই পার্টি বলুন বা কখনো কখনো পার্সোনালি কেউ ওখানে যাবেই, মানে আর কি বান্ধবীকে জোগাড় করে একদিনের ফুল সজ্জা, তাই তো? ওই আর কি। তবে চাবি আমাদের চারজনের কাছেই থাকতো, আর এর সঙ্গে একটা শর্ত। কি শর্ত? শর্ত মানে কেউ কখনো কাউকে জিজ্ঞাসা করতে পারবে না যে কে কাকে নিয়ে যাচ্ছে থাকছে। কোনোদিন কারোর সঙ্গে আপনাদের মুখ দেখাতে কি হয়ে যায়নি? সত্যি বলতে না স্যার। কিন্তু আমি আপনাদের কোনো শর্ত মানছি না। আমি প্রত্যেককে আলাদা আলাদা করে সবকিছু জিজ্ঞেস করতে। প্রত্যেক বলতে কে স্যার? আমি আর বিতান। কেন? সত্যেন তো অস্ট্রেলিয়া শিফট করে গেছে, আর অরূপ তো দুনিয়া ছেড়ে চলে গেছে। কতদিন দেখা হয় না ওর সঙ্গে, আর কখনো দেখা হবে না। আচ্ছা, আপনাদের আরেক বন্ধু বিতান, ও কোথায় থাকে? বিতান দমদম মতিঝিলের কাছে একটা ফ্ল্যাটে। আচ্ছা, ওনার ফোন নাম্বারটা একটু দেবেন তো, আর সঙ্গে না ঠিকানাটাও লিখে দেবেন। হ্যাঁ, পেনটা ওখানে আছে। পূজা, তুমি বিতানবাবুকে বলো ঘন্টাখানেকের মধ্যে থানায় আসতে। ওকে স্যার। স্যার আমি তাহলে আসি? হ্যাঁ আসুন, দরকার পড়লে কিন্তু আপনাকে থানায় ডাকবো। ঠিক আছে স্যার। স্যার আসছি। স্যার আমি ফরেন্সিক ল্যাবে যাচ্ছি, একেবারে রিপোর্টটা নিয়ে ফিরবো। ওকে। আসবো স্যার? হ্যাঁ আসুন। আমি বিতান ভৌমিক, আমায় আপনারা থানায় ডেকেছিলেন। হ্যাঁ বসুন। থ্যাংক ইউ স্যার। কিন্তু আপনার তো দুপুর 1টায় আসার কথা, এখন তো বাজে 2:30। স্যার প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, দুম করে বললে কি আসা যায়? হাজার জবাবদিহি করে বেরোতে হয়। সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খাটনি খাটার পরেও জ্বর হলেও স্যার হাফবেলা ছুটি পাওয়া যায় না, জানেন? তার মানে আপনি বলতে চাইছেন যে অফিসে আপনার ছুটি থাকে না? ওই একটা রবিবার, তাও মাঝে মধ্যে রবিবারও ডাক পড়ে। আচ্ছা বিতনবাবু, 3 তারিখ তো ছিল মঙ্গলবার, মানে উইকডে, তো আপনি অফিস থেকে সেদিন বেরোলেন কি করে? 3 তারিখ না তো, সেদিন তো স্যার আমি অফিসেই ছিলাম। ওই দিন অফিসে আমাদের বোর্ড মিটিং ছিল, আমাকে তো থাকতেই হতো। কি বলছেন আপনি? আচ্ছা আপনি বোধহয় অবগত আছেন যে আপনার বন্ধু অরূপ বাবু খুন হয়েছেন। কি? কবে?
কোথায়? দেখুন, আমাদের ফরেন্সিক টিম আর পুলিশ ডিপার্টমেন্ট থেকে আন্দাজ করা হচ্ছে 3 তারিখ সকাল থেকে রাত পর্যন্ত কোনো একটা সময় অরূপবাবু খুন হয়েছে। আর খুনটা হয়েছে না আপনাদেরই বন্ধু দীপক বাবুর ফ্ল্যাটে, মানে যেখানে আপনাদের 4 জনের নিয়মিত যাতায়াত। এবার দেখুন স্যার, আমার কাছে কিন্তু সেসব এখন অতীত, কারণ আমি ওই ফ্ল্যাটে লাস্ট গেছি 5 বছর আগে। ও হ্যাঁ, মনে পড়েছে, সত্যেন অস্ট্রেলিয়া থেকে সপ্তাহখানেকের জন্য একবার ইন্ডিয়া এসেছিল। সেই সময় স্যার 4 জন মিলে একটা পার্টি করেছিলাম। তারপর 5 বছরের মধ্যে আমি আর এই ফ্ল্যাটে যাইনি। বোধহয় ফ্ল্যাটের চাবিটাও হারিয়ে ফেলেছি, খোঁজ নিয়ে হয়তো দেখতে হবে। স্যার আসছি। হ্যাঁ পূজা, ইনি বিতান ভৌমিক। উনি তো বলছেন যে অরূপবাবু খুন হয়েছেন সে খবরটাও উনি পাননি, আর 5 বছর ধরে নাকি দীপকবাবু ফ্ল্যাটে উনি যাতায়াত করছেন। স্যার উনি ঠিক বলছেন না ভুল বলছেন আমি জানি না, তবে এইটুকু বলতে পারি যে ফ্ল্যাটের ফার্নিচারে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেটা ওনার নয়। আচ্ছা। স্যার আমাদের আন্দাজও ঠিক ছিল, ভিকটিমকে মার্ডার করা হয়েছে। সময় 3:31। হ্যাঁ শুনুন, আপনি এখন আসুন, আর শুনুন দরকার হলে কিন্তু আপনাকে থানায় আসতে হতে পারে। স্যার আবার কাজ ছেড়ে আমাকে এখানে আসতে হবে? ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। তেমন হলে আপনার কোম্পানির সঙ্গে একটা বোঝাপড়া করে এখানে আসার ব্যবস্থা করে নেব। আপনি আসুন। ওকে স্যার, আসছি। হ্যাঁ পূজা, তুমি ওই ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে কি বলছিলে? স্যার ফ্ল্যাটের ফার্নিচারে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে তা দীপক বারিকের, তবে ভিকটিমের গায়ে তার কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। বাই দ্য ওয়ে স্যার, ভিকটিমের স্টমাকে সামান্য অ্যালকোহল পাওয়া গেছে। তার মানে লাশটা পচা থাকার দরুন অ্যালকোহলের গন্ধটা আমরা পাইনি। রাইট স্যার। আর মার্ডার ওয়েপেন কি পেয়েছো? একটা বড় স্ক্রুড্রাইভার। স্ক্রুড্রাইভার? তুমি এক কাজ করো, তুমি দীপক বাবুকে আরেকবার থানায় আসতে বলো। আর 3 তারিখে সকাল থেকে রাত পর্যন্ত দীপক বাবু আর অরূপ বাবুর ফোনের সমস্ত লোকেশন চেক করতে বলো আমাদের টেকনিক্যাল টিমকে। আমি ততক্ষণে এই রিপোর্টটা আমি ডিটেলে একবার চেক করে নিই। ওকে স্যার। ধর, কাজের সময় যদি একটা জিনিস কোথাও খুঁজে পাওয়া যায়। কি হলো কি তোমার? আরে দেখলাম বাথরুমের দরজার স্ক্রুটা ঢিলা হয়ে গেছে। তা টাইট দিয়ে দাও, ঠিক হয়ে যাবে। সেটা তো আমিও জানি নাকি, কিন্তু বড় স্ক্রুড্রাইভারটা যে কোথায়। এই ছোটটাতে না অনেকক্ষণ ট্রাই করলাম, কিছুতেই হচ্ছে না। কি হলো কি তোমার? চুপ হয়ে গেলে কেন? কি বলবো? বড় স্ক্রুড্রাইভারটা কি কোথাও দেখেছো? দেখলে চুপ থাকতাম, বলতাম না তোমায়। কয়েকদিন ধরে দেখছি তুমি কেমন থম মেরে আছো। কি হয়েছে কি বলো তো তোমার? কি আবার হবে? বৌদি খুব ভালো মানুষ, কিন্তু বৌদির সাথে দেখো কি ঘটে গেল। সত্যি বৌদি সত্যি খুব ভালো মানুষ। আর অরূপদাও খুব ভালো মানুষ ছিল। অরূপদার মতন মানুষকে যে কে খুন করলো, মানে অরূপদার মতন মানুষেরও যে শত্রু থাকতে পারে ভাবতেই খুব অবাক লাগে। নিশ্চয়ই পারে, নাহলে মারবে কেন? তা তো ঠিকই, কিন্তু মনটা না সায় দিচ্ছে না। কেন? তুমি বৌদিকে ফোন করেছিলে? বৌদিই ফোন করেছিল, বললো থানা থেকে বিকেলে ফোন করেছিল। কেন? ওই ফরেন্সিক রিপোর্টটা চলে এসেছে, আর অরূপদাকে যে মার্ডার করা হয়েছে সেটা ওরা কনফার্ম। তো তুমি যাবে আজকে বৌদির বাড়ি? যাওয়া তো উচিত। তুমি যদি যাও তাহলে একসাথে যাব। না, আমি যাব না, আমার ঠিক ইচ্ছা করছে না। থাক তাহলে আর আমিও যাব না। আপনি আমাদের সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন দীপক বারিক। আশ্চর্য, আমি কেন আপনাদের মিথ্যে বলবো? বলছেন আপনি সবটা মিথ্যে কথা বলছেন। সত্যি তো আমি বলছি, আপনি শুনুন। সেদিন প্রথমে সকালবেলা আপনি ফ্ল্যাটে যান, তারপর ফোন করে আপনার বন্ধু অরূপকে ডেকে নেন, তারপর অরূপ এলে দুজনে মিলে মদ সহ মোৎসব করেন। দুপুরবেলা কোনো একটা বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া লাগে, সেই ঝগড়ার জেরটা ক্রমশ বাড়তে থাকে। আপনি তারপর উত্তেজিত হয়ে ফ্ল্যাটে থাকা একটা স্ক্রুড্রাইভার নিয়ে অরূপের পেটে চালিয়ে দেন। অরূপবাবু মারা যান। মারা যাবার পর আপনি সবটা পরিষ্কার করে দেন, এমনকি মদের বোতল, গ্লাস যা যা ছিল সব নিয়ে ব্যাগে ভরে ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। কি ঠিক বলছি তো? দেখুন, এটা একটা কাল্পনিক গল্প, আর আমি জানি না কিসের ভিত্তিতে আপনি এই গল্পটা বললেন। প্রথমত আমি মদ ছেড়ে দিয়েছি বছর 3 আগে, আর দ্বিতীয়ত আমি ফ্ল্যাটে গিয়েছি 8-10 দিন আগে তো বটেই। হ্যাঁ, এটা সত্যি যে আমি অরূপের কথাতেই ওখানে গিয়েছিলাম। মানে হোয়াট ডু ইউ মিন?
অরূপের কথাতে গিয়েছিলেন মানে মানে কি বলছেন আমি তো বুঝতে পারছি না। মানে অরূপ দিন দশেক আগে হঠাৎ আমাকে একদিন ফোন করে। কিরে কি খবর হঠাৎ একদিন পর? আমি তো বিন্দাস আছি, তোর খবর বল। আমিও আছি এই ব্যবসা নিয়ে। তারপর কোথায় এখন? ব্যাঙ্গালোর? আমি ব্যাঙ্গালোর থেকে পার্মানেন্টলি পানিহাটিতে শিফট করে গেছি। আচ্ছা, বাহ। তা কতদিন হলো ব্যাঙ্গালোর ছিলিস? ওই হবে বছরখানে। আচ্ছা, হ্যাঁ ব্যাঙ্গালোর যাওয়ার 1 মাস মতো আগে লাস্ট তোর সঙ্গে একবার দেখা হয়েছিল, তারপর তো ওখানে গিয়ে আর ফোন করলি না। তা এখন হঠাৎ? আরে আর বলিস না ভাই, কাজের চাপে ফোন করা ভাই। তা সেটা বলতে গেলে তো তুইও করিসনি ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা আমারও ভুল হয়েছে, স্বীকার করে নিলাম। যাই বল, তাহলে এতদিন পর হঠাৎ আমার কথা মনে পড়লো? না সেরকম বিশেষ কোনো কারণ নেই, এমনি জানতে ইচ্ছে হচ্ছিল। তোর ওই ফ্ল্যাটটা এখনো আছে? ফ্ল্যাট? কোন ফ্ল্যাটটা বলতো? ওই পার্টি করা ফ্ল্যাটটা? আরে হ্যাঁ রে বাবা, আবার কোনটা? ফ্ল্যাটটা কথা তো একদমই ভুলেই গেছিলাম, তোর কথায় মনে পড়লো। কেন তুই যাস না? ধুর, আমি তো ওখানে অনেকদিন যাই না। তাছাড়া তুই তো জানিস আমি ড্রিঙ্কস করা ছেড়ে দিয়েছি। আরে ভাই, লোকে সিগারেট দারু এসব ছাড়ে আবার ধরবে বলে। আমি আর ধরিনি। বুঝলাম। তা তোর ফ্ল্যাটটার অবস্থা কিরকম এখন? ঠিকঠাক আছে? অনেকদিন যাওয়া হয় না, আছে হয়তো। সত্যেন তো এখানে নেই, আর বিতান যায় কিনা সঠিক জানি না। কেন বলতো, তুই আবার যাওয়ার প্ল্যানিং ট্রেনিং করছিস নাকি? না প্ল্যান কিছু করিনি, তবে ভাবছি একবার গেলে হয়। অরূপের কথা শুনে মনে হলো সত্যি তো বেশ অনেকদিন ওই ফ্ল্যাটে যাওয়া হয়নি। আমি তার পরদিন ওই ফ্ল্যাটে গেলাম, গিয়ে দেখলাম যে প্রত্যেকটা আসবাবপত্রে ধুলো পড়ে আছে। আমি বেশ কিছুটা পরিষ্কার করে তারপর বাথরুম থেকে চান করে কিছুক্ষণ পর চলে এলাম। ওই ফ্ল্যাটের ফার্নিচারে আপনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। হ্যাঁ, আপনারা পরীক্ষা করে দেখুন, ওটা 8-10 দিন আগেরই হবে। এক্সকিউজ মি স্যার। আচ্ছা দীপক বাবু, আপনার ওই ফ্ল্যাটে সব থেকে বেশি কার যাতায়াত ছিল? দেখুন, এটা তো আমরা কেউ কাউকে বলতাম না, তবে হ্যাঁ কানাঘুষো শুনেছি এই ব্যাঙ্গালোর যাওয়ার আগে 3-4 মাস অরূপ ওখানে যাতায়াত করতো, এই সঙ্গে একটা মেয়ে যেত। অরূপ নিজে আমাকে বলেছে। কি বলেছে? ব্যাঙ্গালোর যাওয়ার 1 মাস আগে অরূপ আর আমি ফ্ল্যাটে একদিন দেখা করি। তুই ওরা দারুটা কেন ছাড়লি বুঝলাম না ভাই। আর বলিস না ভাই, ফ্যাটি লিভার টেস্ট করিয়েছিলাম, অনেকটা বেড়েছে। তুই ওসব টেস্ট করাটাই হলো আসল রোগের কারণ। টেস্ট করাবি না, দেখবি রোগের কথা মাথাতেও আসবে না। নে ভাই, এক পেক খা, কিচ্ছু হবে না। ওরে না রে ভাই, অনেক কষ্ট ছাড়িয়েছি। এই নেশা ছাড়ানো না কতটা কষ্টের সেটাও বুঝেছি, সেটা আর ধরতে চাইছি না। মদের নেশা তাও ছাড়া যায় রে ভাই, মেয়ের নেশা কিছুতেই ছাড়া যায় না। কেন, তুই কেউ এরকম কোন নেশা ফেশায় পড়লি নাকি? হ্যাঁ রে ভাই, 4 মাস হলো। এই জন্যই সামনে চায়ের দোকানদার বঙ্কিমদা বলছিল তোমার একটা বন্ধু মাঝে মধ্যেই আসে। মাঝে মধ্যেই কি তাই তো আসে, সঙ্গে একটা মেয়ে। তখনই বুঝেছিলাম বিতানের এত সাহস হবে না। তাছাড়া প্রায় প্রায় অফিস ছুটি, তা তোরই কম। হ্যাঁ রে ভাই, আমি তা কে এসে একটা কল গেল, তবে কলেজ পড়বো। গরিব ঘরের মেয়ে, কলেজে পড়তে পড়তে পার্ট টাইম ইনকাম করে, অসাধারণ দেখতে, বিছানায় এত আর্ট জানে না, সারা নেশায় পড়ে গেছে। বিশেষ করে আমি না জীবনে অনেক মেয়ের সাথে সম্পর্ক করেছি ভাই, কিন্তু এমন নেশা কোথাও পাইনি। বুঝতে পারছি বিষয়টা অনেক দূর গড়িয়েছে। তার সামনের মাসে ব্যাঙ্গালোর চলে যাবি, কি করবি তখন? কি আর করবো, তোর মতো নিজের মনকে বোঝাবো ফ্যাটি লিভার হয়েছে তাই নেশা বন্ধ। দীপকবাবু, আপনার কি মনে হয় যে অরূপবাবু ব্যাঙ্গালোর থেকে ফিরে এসে ওই মেয়েটির সঙ্গে আবার যোগাযোগ করেছে? দেখুন, এটা তো আমি সঠিক বলতে পারবো না। স্যার হ্যাঁ, একটু আসবেন প্লিজ। চলো।
বলো। স্যার, দীপকের ফোনের টাওয়ার লোকেশন অনুযায়ী খুনের দিন দুপুর 3টের সময় দীপক ছিল বড়বাজারে, আর তারপর থেকে ওর ফোনের লোকেশন একবারও ওই ফ্ল্যাটে ছিল না। তার মানে দীপক বাবু সত্যি কথাই বলছেন? রাইট স্যার। আর অরূপের ফোনের লোকেশন কি বলছে? সকাল 11টা থেকে 1টা অবধি ব্লু স্টার পাবে, আর তারপর ফ্ল্যাটে। ঠিক আছে। বাবু, আপনার কথা আমরা সম্পূর্ণ বিশ্বাস করলাম, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। আর শুনুন, আপনার এবারের আশাটা কিন্তু ফ্রুটফুল হলো, অনেক নতুন তথ্য আমরা পেলাম। আর প্রথমবারের আশাটা কিন্তু অতটা হয়। থ্যাংক ইউ সো মাচ। দীপক বারিকের কাছ থেকে পেলাম আমরা এক নতুন ইনফরমেশন। সেটা হলো অরূপবাবু ব্যাঙ্গালোরে যাওয়ার আগে এক কলগালের সঙ্গে সম্পর্কে নেশায় জড়িয়ে পড়েছিলেন। তিনি ওই কলগালকে ফ্ল্যাটে নিয়ে যেতেন মাঝে মধ্যে। অরূপবাবু ব্যাঙ্গালোরে গিয়েছিলেন গত বছর 23শে জুন, আর তিনি ফিরেছেন এবছর 11ই অগস্ট। আর তিনি মারা গেলেন 3রা সেপ্টেম্বর। তিনি মারা যাবার 9-10 দিন আগে দীপকবাবুর সঙ্গে আবার যোগাযোগ করেন এবং ফ্ল্যাটের খোঁজ নেন। ধরে নিতে পারি সেই তারিখটা 26শে অগস্ট, এবং এটা আন্দাজ করছি যে ওই কলগালের সঙ্গে তিনি যোগাযোগ করে তাকে ফ্ল্যাটে নিয়ে যান। তাই আমরা ধরে নিচ্ছি যে অরূপবাবু খুনের সঙ্গে ওই কলগালের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রয়েছে। আমরা 11ই অগস্ট থেকে 3রা সেপ্টেম্বর পর্যন্ত অরূপবাবুর ফোনের কল লিস্ট চেক করলাম, কিন্তু কোনো সন্দেহজনক নাম্বার পেলাম না। যা পেলাম তা হলো অফিসের কিছু নাম্বার, তার স্ত্রী সোহিনী দেবীর সঙ্গে যোগাযোগ করা, তার পিস্তুত ভাই নীলাদ্রির সঙ্গে যোগাযোগ করা এবং দীপকবাবুর একটা ফোন। আমরা অন্য এক তথ্যে নক করলাম, সেটা হলো তার ব্যাঙ্গালোরে যাওয়ার 5 মাসের আগে এক অ্যাকাউন্ট। তিনি একটা অ্যাকাউন্টে 4 মাস ধরে 33 বার 5,000 টাকা করে পাঠিয়েছেন, এবং বুঝে গেলাম সেই অ্যাকাউন্টটা ওই কলগালের। আর অ্যাকাউন্টটা যার নামে, তার নাম হলো মিসেস পামেলা সমাদ্দার। বিয়ের পর যার নাম হলো মিসেস পামেলা সেন। তাই আর দেরি না করে আমরা থানায় ডেকে আনলাম পামেলাকে। এই, এদিক ওদিক না একদম কথা ঘোরাবি না, হ্যাঁ? পেট থেকে কি করে কথা বের করতে হয় খুব ভালো মতো করে জানা আছে। হ্যাঁ, ছেড়ে দাও পূজা, উনি বুদ্ধিমতী। উনি বুঝে গেছেন আমরা যখন উনি পর্যন্ত পৌঁছে গেছি তখন যথেষ্ট প্রমাণ নিয়েই পৌঁছেছি। ঠান্ডা মাথার মানুষ, উনি সব ঠান্ডা মাথায় বলবেন, ডান্ডার কোনো প্রয়োজন হবে না। বলুন বলুন পামেলা দেবী। স্যার, আমি খুব গরিব ঘরের মেয়ে। ছোটবেলায় বাবা মারা যান। মা আমাকে ব্লাউজ সেলাই করে মানুষ করে। মা চেয়েছিল আমি পড়াশুনো করি, কিন্তু সামর্থ্য ছিল না। সরকারি স্কুলে 12 ক্লাস অবধি পড়ি। যেহেতু সরকারি স্কুলে কোনো খরচা হয় না, বিনা পয়সার ড্রেস, বই, দুপুরের একবেলা খাওয়া, 12 ক্লাস অবধি কোনো সমস্যা হয়নি। কিন্তু কলেজে ভর্তি হলে দামি বই লাগবে, টাকা লাগবে। তখনই শুরু হলো সমস্যা। মাকে বললাম টিউশন করে পয়সা কামাবো, কিন্তু আমি তো আর্টস স্টুডেন্ট, সহজে টিউশন পাওয়া যায় না। ঠিক সেই সময় আমার পুরনো বান্ধবী আমার রাস্তায় বললো পার্ট টাইম ইনকামের কথা। ও 12 ক্লাস থেকেই ওই কাজ করছে। কি কাজ? কলগাল? মেয়েদের সবচেয়ে বড় সম্পদ তার শরীর। বড়লোক পুরুষদের সাথে সময় কাটানো, শারীরিক আনন্দ দেওয়া, ব্যাস। হাতে করকরা নোট কিংবা ব্যাংক থেকে মোবাইলে ক্রেডিটেড মেসেজ। আমার ওই বান্ধবীর চেনা এজেন্ট আমায় ক্লায়েন্ট দিত। প্রথমে ওয়াও হোটেলে কাজ শুরু করলাম। দামি হোটেলে ক্লায়েন্ট পেতে শুরু করলাম। জোগার কাছে একটা হোটেলে প্রথমবার দেখা হলো অরূপ ঘোষের সাথে। হ্যালো স্যার। You are so beautiful. আমি জানি। তোমার নাম কি? পম্পি। আসল না নকল? আসলে স্যার, প্রথমে আপনি অবাক হয়ে তাকিয়ে থাকবেন, তারপরে নাম জিজ্ঞেস করবেন, সেটা সত্যি না মিথ্যে হিসাব করবেন। এভাবেই আমাদের সময় নষ্ট হয়ে যাবে। মাথায় রাখবেন, আমি কিন্তু 2 ঘন্টার বেশি থাকবো না। তাই? খাবার গরম থাকতে থাকতেই খেয়ে নিন, দেরি করবেন না। তাই? তাই।
তবে খাই। তোমার মতো বয়সী মেয়েরা এই বয়সে কলেজে পড়ে? আমিও পড়ি আনুতোষ কলেজে 3rd ইয়ার হিস্ট্রি অনার্স। তাহলে এইসব? এটা আমার পার্ট টাইম চাকরি। এটা করলে আমার পড়াশোনা ঠিকঠাক মতন চলে, ভাতের সাথে মাছ জোটে, প্রত্যেক সপ্তাহে একবার করে মাংস জোটে, ছেঁড়া চুড়িদারের বদলে ফ্যাশনেবল ড্রেস জোটে, আর মায়ের চোখের জলের বদলে হাসি দেখার সুযোগ জোটে। বুঝলাম। তো বাড়িতে কে কে আছে? শুধু মা। মা জিজ্ঞেস করে না টাকা কোত্থেকে এলো? আগে জিজ্ঞেস করতো, এখন আর করে না। কেন? মাকে আমি বলেছি যে পার্ট টাইম চাকরি করছি। কি চাকরি? কল সেন্টার। নামটা শুনতে অনেকটা একরকম, লোকে দুটোকে গুলিয়ে ফেলে, আর আমি দুটোকে এক করে দিয়েছি। তা কত পাও? 3000 টাকা। রিয়েলি? আমি কিন্তু 5000 দিয়েছি। জানি 2000 টাকা কমিশন দিতে হয়। আমার সাথে ডিরেক্ট ডিল করবে? পুরো 5ই তোমার থাকবে। প্রথম সেটিং এই নেশা হয়ে গেল বুঝি? না, তবে এমন স্বাদ পেয়েছি নেশা করতে ইচ্ছা করছে। অফারটা খারাপ লাগলো না। যেখানে 5টা সেটিংয়ে 15,000, সেখানে 3টে সেটিংয়ে একই টাকা। অরূপ ঘোষ নাম্বার দিয়ে গেছিল, আমি রাজি হয়ে গেলাম। আমি ফোন করে তাকে হ্যাঁ বলে দিই। তাহলে তুমি এলে? মানুষ যখন নেশা করে, সে যতটা মন দিয়ে নেশাকে খোঁজে, তার থেকে বেশি মন দিয়ে নেশা তাকে খোঁজে। তোমাকে কিন্তু আজকে আরো বেশি সুন্দরী লাগছে। জানি যত দিন যাবে তত আমি তোমার কাছে আরো বেশি সুন্দর হয়ে উঠব। নিষিদ্ধ সম্পর্কের এটাই তো মজা। তা আজকেও কি 2 ঘন্টা? হ্যাঁ 2 ঘন্টা। আমি কতটা পারবো সেটা দিয়ে হিসাব হবে না, বরং তুমি কতটা পারবে হিসাব হবে তার উপরে। এইভাবে চলতে লাগলো দিনের পর দিন। আমার হোটেলের ক্লায়েন্টদের সাথেও যোগাযোগ রেখেই চললাম। একদিন ফ্ল্যাট থেকে বেরিয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, দেখলাম কোনো অটো নেই। হঠাৎ আমার সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। জানলা দিয়ে মুখ বাড়ালো মিষ্টি দেখতে একটা ছেলে। আপনি কি অটোর জন্য ওয়েট করছেন? হ্যাঁ, কেন বলুন তো? আজকে তো আপনি অটো পাবেন না, কারণ অটো স্ট্রাইক। ও, আপনার বাড়ি কোথায়? রাজ রোড। ও আচ্ছা, আমি কিন্তু ওই রাস্তাতেই যাতায়াত করি। আপনার যদি খুব অসুবিধা না হয় তাহলে আপনি আমার গাড়িতে উঠে আসতে পারেন। আমি রোজ এই রাস্তাতেই অফিস থেকে যাই। আপনাকে মাঝে মধ্যেই দেখি আপনি অটোর জন্য ওয়েট করছেন। কোন অফিসে চাকরি করেন আপনি? আর ডায়মন্ড ইঞ্জিনিয়ার। আমি একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার। ও, তাই গাড়িটা আপনার? না, গাড়িটা আমার নয়, গাড়িটা কোম্পানি থেকেই দিয়েছে। ওই আর কি, আমাকে দিয়ে যায়, নিয়ে আসে। তা আপনি এখানে কোথায় আসেন? আমি এখানে কোচিং সেন্টারে আসি পড়তে। আর আমি আনুতোষ কলেজের 3rd ইয়ারের স্টুডেন্ট, হিস্ট্রিতে অনার্স। তাই আমি হিস্ট্রি পড়তে আসি। আচ্ছা, কলেজ শেষ হওয়ার পরে আপনার কি প্ল্যান? সেমন কোনো প্ল্যান নেই। মা বলেছে বিয়ে দিয়ে দেবে। আমাকে বিয়ে করবেন?
না না, অবাক হওয়ার কিছু নেই। আপনি যদিও বা আমাকে এই প্রথমবার দেখছেন, কিন্তু আমি কিন্তু আপনাকে 27 বার দেখেছি। গুনেছেন? হ্যাঁ। জানি আপনি আমাকে দেখেছেন, কিন্তু আপনি তো আমাকে চেনেন না। চেনার কি আছে? আপনি বাঘ ভাল্লুক তো নন, মানুষ, ওতেই হবে। ওতেই হবে? হ্যাঁ। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার মা আছে। আচ্ছা, আমি আপনাকে আমাকে চেনার জন্য কিছুদিন সময় দিলাম। আপনার চেনা হয়ে গেলে আপনি কিন্তু আমাকে জানাবেন, আমি আপনার মায়ের সঙ্গে কথা বলবো, কেমন? 3 বছরের অভিজ্ঞতায় বুঝে গেছিলাম কে শুতে চায় আর কে ছুতে চায়। আর যে মানুষটা প্রথম প্রেম না করে বিয়ে করতে চায়, সে মানুষটা ভালো না হয়ে যায় না। তারপর আরো সপ্তাহখানেক মিশে বুঝে গেলাম নীলাদ্রি ছেলেটা সত্যি খুব ভালো। আমি ওর প্রস্তাবে রাজি হয়ে গেলাম। নীলাদ্রি আমার মায়ের সাথে কথা বললো, মাও রাজি হয়ে গেল। বিশ্বাস করুন, তখন আর আমার কলগালের ব্যবসা ভালো লাগছিল না। এজেন্ট মারফত হোটেলের সেটিংগুলো সব বন্ধ করে দিলাম। শুধু পড়ে রইল অরূপ ঘোষ। তাকেও না বলবো ভাবছি, কিন্তু অরূপ ঘোষ নিজেই বলল ব্যাঙ্গালোর চলে যাবে। সেই সময় আমার মনে হলো মেঘনা চাইতেই বৃষ্টি। অরূপ ঘোষ ব্যাঙ্গালোর চলে গেল। আমি আমার মোবাইল নাম্বার বদলে নিলাম। 2 মাসের মধ্যে আমার আর নীলাদ্রির বিয়ে হয়ে গেল। তারপর একদিন অরূপ ঘোষ ব্যাঙ্গালোর থেকে ফিরে এলো। শুধু ফিরে এলো তাই নয়, আমি জানলাম অরূপ ঘোষ নীলাদ্রির মামাতো দাদা। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। পামেলা যখন পুরনো জীবনকে ছেড়ে দিয়ে নীলাদ্রিকে ভালোবেসে তাকে আঁকড়ে ধরে জীবনে বাঁচার স্বপ্ন দেখছে, শুধু তাই নয়, নীলাদ্রিকে সঙ্গে রেখে সংসারটাকে একটু একটু করে গুছিয়ে নেবার চেষ্টা করছে, তখনই পামেলার জীবনে আবির্ভাব হয় অরূপের। নিজের পিস্তুত ভাইয়ের সংসারে নতুন বউ হিসাবে পামেলাকে দেখে অরূপের পুরনো সব কথা ভুলে যাওয়া উচিত ছিল, কিন্তু না, সেখান থেকে শুরু হলো সম্পর্কের সীমারেখা লঙ্ঘন। আমাদের বাড়ি থেকে গিয়ে পরদিনই অরূপ ঘোষ যোগাযোগ করলো। কিন্তু অরূপের কল লিস্টে তো আপনার নাম্বার পাওয়া যায়নি। পাওয়া যাবে কি করে? ওই শয়তানটা তো আমার নাম্বারে ফোন করেনি, করেছিল নীলাদ্রির নাম্বারে। নীলাদ্রির সাথে 4-5টা কথা বলার পরেই আমার সাথে কথা বলতে চাইল। না গো, কোথাও যাওয়া হয়নি। আর তুমি তো জানো, তোমরা ছাড়া আমাদের তেমন কেউ নেই। বাবা মা তো সেই কতকাল আগেই চলে গেছেন। তাহলে তোরা একদিন আমাদের বাড়িতে চলে আয়, পামেলাকে দিয়ে আমি ওকে বলছি আসার কথা। হ্যাঁ, পামেলা আসছি। কি হলো গো, ডাকছো কেন? নাও, অরুদা ফোন করেছে, কথা বলো। আমি? হ্যাঁ, ফোনে রয়েছে, কথা বল। হ্যালো। শোনো, কাল দুপুর 1টার সময় সেই পুরনো ফ্ল্যাটে চলে আসবে। ইমা, না না। কেন? না না কেন মানে? আমি অপেক্ষা করব। না গেলেই নয়। তুমি যদি না আসো তাহলে আমি নীলুর কাছে তোমার সব ভান্ডার ফাঁস করে দেবো। আসবে তো? ঠিক আছে। ওকে দেন, কাল দেখা হবে। এবার ফোনটা নীলুকে দাও। হ্যাঁ অরূপদা, বলো। আমি আমার পুরনো কথাগুলো ভয়, লজ্জায়, ঘৃণায় নীলাদ্রিকে বলতে পারিনি, আর সেটাকেই অস্ত্র করলো ওই শয়তানটা। আমি বাধ্য হয়ে চলে গেলাম ফ্ল্যাটে। ছিটকিনি দিয়ে দাও, 5 কান হলে তোমারই ক্ষতি। আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যেও না দাদা, আমি তোমার পায়ে পড়ি। কেন? কারণ আমি তোমার ভাইয়ের বউ। তাতে আমি ওকে অনেক ভালোবাসি, আমার ওকে ঠকাতে মন সায় দিচ্ছে না। তুমি তো ওকে ঠকিয়ে বসেই আছো। তোমার পুরনো কীর্তি, তোমার পুরনো ভুল সব জানিয়েছো নীলাদ্রিকে? না। তাহলে তুমি তো অলরেডি ওকে ঠকিয়ে বসেই আছো। প্লিজ দাদা, ও তোমাকে অনেক ভালোবাসে। তাতে কি, আমি ওকে খুব ভালোবাসি। তার সাথে তোমার আমার সম্পর্ক শেষ করে কি মনে বলো তো? প্লিজ দাদা, এরকম করবেন না দাদা, প্লিজ। দেখো,
2 ঘন্টা সময় বলো, নষ্ট করে তো লাভ নেই। চলো চলো কাঁদে না, কাঁদে না। শোনো, এই যে তোমার 5000 টাকা, যাওয়ার সময় লকটা করেছো? হ্যাঁ, সেদিন সব কিছুর পরে 5,000 টাকা ক্যাশ ঢুকে এলো অরূপ ঘোষ আমার ব্যাগে। 3-4 দিন পর 2 তারিখ আবার নীলাদ্রিকে ফোন করে আমার দিতে বলে 3 তারিখে যেন 2টোর সময় আমি ফ্ল্যাটে পৌঁছে যাই। এই তো তুমি আবার আগের ফর্মে ফিরে এসেছো। দ্যাটস গুড। সংসারও করবে আবার অভিসারও করবে, এটাই তো বুদ্ধির কাজ। কি বলো? আমি মুক্তি চেয়েছিলাম স্যার, আমি মুক্তি পেতেই ওকে মেরেছিলাম। আমার মনে হয় আপনার পুরনো ভুলটা নীলাদ্রি বাবুর কাছে খুলে বললে আপনাকে এত বড় ভুলটা করতে হতো না, কিন্তু আপনি নিজের হাতে আইন তুলে নিয়েছেন, তাই শাস্তি আপনাকে পেতে হবেই। সোজা কথার অল্টারনেটিভ হয় না, সোজা স্বীকারোক্তি অনেক সময় অনেক পুরনো ক্ষতকে সারিয়ে দেয়। নীলাদ্রি সেন যেমন মানুষ, তিনি পারতেন তার স্ত্রীর পুরনো সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দিতে, কিন্তু পামেলা সেই পথে হাঁটেননি। পামেলা হেঁটেছিলেন অপরাধের পথে। যাই হোক, নীলাদ্রি বাবু আর সোহিনী দেবীর সঙ্গে যখন আমার দেখা হলো, তখন তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই আমি খুঁজে পাইনি। আর আপনাদেরকে বলি, অপরাধ যে কোনো মুহূর্তে যে কোনো সময় ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে, তাই সাবধান হন আপনি, সাবধান হও বাংলা।